নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। তো আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। এখানে আজকে তোমাদের ক্লাসে কি টপিক সেটা লেখা আছে, তোমরা সেটা দেখতে পাবে। দেখো, লেখা আছে স্থির তড়িৎ ও আধান, ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড ইলেকট্রিক চার্জ। তো এই টপিকটা আজকে আমি তোমাদের বোঝাবো। তো ক্লাসে বোঝানোর সময় আমি তো ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবই। তাছাড়াও যদি তোমাদের কোনো রকম কিছু প্রশ্ন বা সমস্যা থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, যাতে আমি সেগুলো তোমাদের ক্লিয়ার করে দিতে পারি। ওকে। তো এরপর আমরা কি করব? এরপর আমরা একটা উক্তি পড়ে নেব। দেখি উক্তিটি তোমাদের জন্য কি রয়েছে আজকে। দেখো, আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা আবার দেখতে পাচ্ছ। এখানে শিক্ষামূলক উক্তি তোমাদের রয়েছে কি, শিক্ষাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এডুকেশন ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন এ পার্সনস লাইফ। শিক্ষাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এবার আমাদেরকে জানতে হবে, মানে তোমাদেরকে জানতে হবে যে এই উক্তিটি কেন এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ এর পিছনে কি গভীর অর্থ রয়েছে, সেটা কিন্তু আমার তোমাদেরকে জানতে হবে। তো তার জন্য আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে এই উক্তিটি বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু শুনবে এবং বোঝার চেষ্টা করবে। বলছে, শিক্ষা হলো এমন এক জিনিস যেটা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। তোমার খেলনা হারিয়ে যেতে পারে, টাকা শেষ হয়ে যেতে পারে, কিন্তু তুমি যা শিখেছো সেটা সবসময় তোমার সঙ্গে থাকে। তোমার যে খেলনাগুলো আছে সেগুলো হারিয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, তোমার টাকা শেষ হয়ে যেতে পারে, তুমি যা শিখেছো সেটা সব সময় কিন্তু তোমার সঙ্গে থাকবে। সেটা কিন্তু কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই এখানে বলা হয়েছে শিক্ষা হলো এমন এক জিনিস যেটা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। শিক্ষা আমাদের কি কি দেয়? ভালো মন্দ চিনতে শেখায়, ঠিক ভুল সিদ্ধান্ত নিতে শেখায়, যে কোনটা ভুল কোনটা ঠিক, অর্থাৎ ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, মানুষকে সম্মান করতে শেখায়, বড় হয়ে ভালো মানুষ ও একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তোলে। তাহলে শিক্ষা বা শিক্ষিত হলে এই জিনিসগুলো কিন্তু আমরা হতে পারবো। ঠিক আছে, এগুলোই আমি একটু ইংরেজিতে বলে দিচ্ছি, শোনো। এডুকেশন ইজ সামথিং দ্যাট নো ওয়ান ক্যান টেক অ্যাওয়ে ফ্রম ইউ। ইউর টয়েস ক্যান বি লস্ট, মানি ক্যান বি স্পেন্ট, বাট হোয়াট ইউ লার্ন অলওয়েজ স্টে উইথ ইউ। এডুকেশন হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড রাইট অ্যান্ড রং, মেক গুড ডিসিশনস, respect other people, grow up to be good human beings and responsible citizens. যেমন একটা উদাহরণ দিয়ে বলছে, ধরো কেউ যদি পড়তে না জানে, সে রাস্তার সাইনবোর্ড পড়তে পারবে না, কিন্তু যে পড়াশোনা করে সে নিজে নিজে অনেক কাজ করতে পারে, তাই না? সে নিজে নিজে এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু সহজেই যাতায়াত করতে পারবে, কারণ সে পড়াশোনা জানে, পড়ে পড়ে চলে যাবে সাইনবোর্ড গুলো দেখে। কিন্তু যে পড়াশোনা জানে না, সে ঠিকঠাক ভাবে পড়াশোনা না, সে পড়াশোনা না জানলে ঠিকঠাক ভাবে পড়তে পারবে না, না পড়তে পারলে হারিয়ে যাবে, ঘর থেকে বেরোতে ভয় করবে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা যেতেও পারবে না। ঠিক আছে, একটি গাছ যেমন জল আর রোদ পেলে বড় হয়, তেমনি মানুষ শিক্ষা পেলে জ্ঞানী ও শক্তিশালী হয়। তাহলে আজকে একটা ছোট গাছ যখন জল আর রোদ পেলে আস্তে আস্তে বড় হয়, ঠিক আছে, তেমনি মানুষ শিক্ষা পেলে কি হয়? জ্ঞানী ও শক্তিশালী হয়। তাই বলা হয় শিক্ষাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এটা একটু ইংরেজিতে বলে দিচ্ছি। ফর এক্সাম্পল, ইফ সামওয়ান ক্যান নট রিড, দে ক্যান নট রিড রোড সাইন, বাট এ পার্সন who studies can do many things on their own. Just like a plant grows with water and sunlight, a person grows wiser and stronger with education. That is why we say
এডুকেশন ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন এ পার্সনস লাইফ। তাহলে আশা করছি তোমরা আমার এই উক্তিটি, যেখানে আমি দেখিয়েছি উক্তিটি আমার স্ক্রিন শেয়ার করে, সেটা আশা করছি বুঝতে পেরেছো। এখানেও যদি কোনো রকম কিছু সমস্যা বা ডাউট থাকে তাহলে অবশ্যই সেটা জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে? ওকে, ভেরি গুড। এরপর আমরা চলে যাবো আমাদের মেন টপিক, স্থির তড়িৎ ও আধান, ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড ইলেকট্রিক চার্জ, এই টপিকটাতে। তো প্রথমে আমরা কি জানবো? আধানের ব্যাপারে জানবো। ঠিক আছে, দেখে নি কি রয়েছে। দেখো রয়েছে আধান কি, হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ। বস্তুর আকর্ষণ ও বিকর্ষণের ধর্মকে আধান বলে। দ্য প্রপার্টি কজিং অ্যাট্রাকশন অর রিপালশন ইজ চার্জ। এটাকে একটু আমরা ভালো, এখানে একটু শর্টে লেখা আছে পয়েন্ট করে করে, তাই এটাকে আমি একটু ভালো করে ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাবো। বলছে যে ধর্মের কারণে একটি বস্তু অন্য বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে তাকে আধান বলে। প্রত্যেকটা বস্তুর ভিতরে একটা ধর্ম আছে, এবং সেই ধর্মটার কারণে, অর্থাৎ যে ধর্মটার কারণে বস্তু অন্য বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে তাকে আধান বলে। তোমরা তো এটা জেনেছো যে পৃথিবীতে প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। ঠিক আছে, এটা তোমরা জানো, আগেই জেনেছো। তো এবার এখানে বলছে এই যে বস্তুগুলোর ভেতরে একটা ধর্ম আছে, বলছে যে ধর্মের কারণে একটি বস্তু অন্য বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে তাকেই বলা হচ্ছে আধান। সে ধর্মটাকেই বলা হচ্ছে আধান। তাহলে বুঝতে পারলে আধান কি না, বস্তুর আকর্ষণ ও বিকর্ষণের ধর্মকে আধান বলে। ঠিক আছে, একটা বস্তু কোনো বস্তুকে আকর্ষণ করছে, নিজের দিকে টানছে, সেটাও হচ্ছে আধানের জন্য। অথবা বিকর্ষণ করছে, নিজের থেকে দূরে ঠেলে দিচ্ছে, সেটাও কিন্তু হচ্ছে আধানের জন্য। দ্য প্রপার্টি কজিং অ্যাট্রাকশন অর রিপালশন ইজ চার্জ। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা একটু দেখে নেবো কি রয়েছে নেক্সট পেজে। আধানের প্রকারভেদ, টাইপস অফ চার্জ। কি রয়েছে না, দু ধরনের কিন্তু আধান তোমরা লক্ষ্য করতে পারবে বা তোমাদেরকে জানতে হবে, মানে দু ধরনের আধানই কিন্তু হয়। একটা হচ্ছে ধনাত্মক আধান, পজিটিভ চার্জ, যেটাকে চিহ্নিত করা হয় প্লাস চিহ্নর সাহায্যে। আর একটা হচ্ছে ঋণাত্মক আধান, নেগেটিভ চার্জ, যেটাকে চিহ্নিত করা হয় মাইনাস চিহ্নের মাধ্যমে। অর্থাৎ তোমরা যেখানেই দেখবে প্লাস আছে সেটাই হচ্ছে কিন্তু ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ, আর যেখানেই দেখবে মাইনাস আছে তার মানে সেটা হচ্ছে ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ। তাহলে তোমাদেরকে প্রথমে তোমরা জানলে আধান জিনিসটা কি, এরপর তোমরা জানলে আধানের প্রকারভেদ কয়টি। আধানের সাধারণত দুটো প্রকারভেদ আছে, একটা হচ্ছে ধনাত্মক আধান আর একটা হচ্ছে ঋণাত্মক আধান। ধনাত্মক আধানের চিহ্ন হচ্ছে প্লাস, যেটা ইংরেজিতে বলা হয় পজিটিভ চার্জ, আর ঋণাত্মক আধানের চিহ্ন হচ্ছে মাইনাস, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে বুঝতে পারলে আধানের প্রকারভেদ। ওকে, ভেরি গুড। এরপর আমরা নেক্সট পেজে যাব, কি রয়েছে দেখবো। আধানের আচরণ, অর্থাৎ দুটো আধানের কথা যে তোমরা জানলে, সেই আধানগুলো একে অপরের সাথে বা একটি বস্তুর সাথে অন্য বস্তুর কেমন কি আচরণ করে, ব্যবহার তাদের কি আচরণ, সেটাই আমরা জানবো। নেচার অফ চার্জেস। দেখো বলছে একই আধান বিকর্ষণ করে, লাইক চার্জেস রিপিল, আর ভিন্ন আধান আকর্ষণ করে, আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট। এটা পয়েন্ট করে দেওয়া আছে ছোট করে, এটাই আমি একটু ব্যাখ্যা করে তোমাদেরকে বলছি, শোনো। একই ধরনের আধান একে অপরকে বিকর্ষণ করে। যেমন ধরো দুটো বস্তুর মধ্যে যদি নেগেটিভ বা ঋণাত্মক আধান বেশি থাকে তাহলে কিন্তু বস্তু দুটি একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে। কারণ কি, মাইনাসে মাইনাসে কি হয়,
বিকর্ষণ করে। নেগেটিভ নেগেটিভ, নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ, অর্থাৎ ঋণাত্মক আধান এবং ঋণাত্মক আধান একে অপরকে বিকর্ষণ করবে। ঠিক একইভাবে যদি দুটো বস্তুর মধ্যে পজিটিভ বা ধনাত্মক আধান যদি বেশি থাকে তাহলে কিন্তু কি হবে, তাহলেও কিন্তু বস্তু দুটি বিকর্ষণ করবে। কিন্তু ভিন্ন আধান আকর্ষণ করে, ভিন্ন ধরনের আধান একে অপরকে আকর্ষণ করে। অর্থাৎ ধরো একটা বস্তুর ভেতরে মাইনাস আছে, অর্থাৎ ঋণাত্মক আধান আছে, এবং অন্য বস্তুটার ভেতরে কি আছে, ধনাত্মক আধান আছে। তাহলে কিন্তু বস্তু দুটি একে অপরকে আকর্ষণ করবে। একটাই কারণ, কারণ হচ্ছে নেগেটিভ এবং মাইনাস, সরি, নেগেটিভ এবং পজিটিভ চার্জ একে অপরকে আকর্ষণ করে। এটা এখানে কিন্তু সহজ ভাষায় তোমাদেরকে বোঝাতে চেয়েছে। এবং তোমাদেরকে এটা বুঝতে হবে যে প্রত্যেকটা বস্তুর ভেতরে কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনেরই আধান থাকতে পারে। ঠিক আছে, কিন্তু যেটা বেশি থাকে সেই কারণে কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ বল সেইভাবে ঠিক কাজ করে। ওকে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে আধানের আচরণ কি হয়, না দুটো একই আধান পরস্পরকে বিকর্ষণ করে, লাইক চার্জেস রিপিল, আর ভিন্ন আধান অর্থাৎ আলাদা আলাদা দুটো আধান একে অপরকে আকর্ষণ করে, আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। ভেরি গুড। এরপর নেক্সট পেজে দেখবো কি রয়েছে, স্থির তড়িৎ বল। দুটো টপিক ছিল, তোমরা প্রথমে আশা করছি লক্ষ্য করেছো যে স্থির তড়িৎ বল ও আধান। তাহলে এতক্ষণ আমরা জানলাম আধানের ব্যাপারে, এরপর আমরা জানবো স্থির তড়িৎ বলের ব্যাপারে। স্থির তড়িৎ বলের ইংরেজি কি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। না স্থির তড়িৎ বল কি, না আধানযুক্ত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের বল। ফোর্স বিটুইন চার্জ অবজেক্টস। দেখি, এটা তো পয়েন্ট করে দিয়েছে, তাহলে এটাকে একটু ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাতে হবে, না হলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, তাই না? তাহলে আমি তোমাদেরকে স্থির তড়িৎ বলটা একটু ব্যাখ্যা করে বলছি। দুটি আধানযুক্ত বস্তুর মধ্যে, দেখো দুটি আধানযুক্ত বলেছি কিন্তু বস্তু দুটোর মধ্যে কিন্তু দুটো করেই আধান আছে, যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তাকে স্থির তড়িৎ বল বলে। অর্থাৎ ধরো আমি উদাহরণে জাস্ট এক্সাম্পল জন্য বলছি, আমি দুটো বল নিলাম, দুটো ফুটবল নিলাম, দুটোতেই কিন্তু, তো এক নম্বর বলটাতেও কি আছে, এক নম্বর বলটাতেও ধনাত্মক এবং ঋণাত্মক দুটো আধান আছে, এবং দু নম্বর বলটাতেও কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক আধান আছে। এরপর তাদের ভেতরে আকর্ষণ বা বিকর্ষণ যে বল কাজ করছে, ঠিক আছে, যেটাই করুক না কেন, সেই যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করছে সেটাই হচ্ছে কিন্তু স্থির তড়িৎ বল। ঠিক আছে, বুঝতে পেরেছো? ফোর্স বিটুইন চার্জ অবজেক্টস, যেমন এই বল দূরত্বের উপর কিন্তু নির্ভর করে। কিসের কিসের উপর নির্ভর করে, এই বল দূরত্বের উপর নির্ভর করে, অর্থাৎ বল দুটো কতটা কাছে বা কতটা দূরে নামানো আছে সেটার উপর কিন্তু নির্ভর করে থাকে। দু নম্বর হচ্ছে আধান যত বেশি বল তত বেশি, অর্থাৎ আধান যত বেশি হবে বল দুটোর ভেতরে, উদাহরণের জন্য বলছি কিন্তু এটা কিন্তু রিয়েল নয়, যে বল দুটোর ভেতরে যত বেশি আধান হবে তত বেশি কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ যেই বলই হোক না কেন সেটা কিন্তু তত বেশি হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে স্থির তড়িৎ বল কি। আবার বলছি, স্থির তড়িৎ বল মানে হচ্ছে দুটি আধানযুক্ত বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণের বল কাজ করে তাকে স্থির তড়িৎ বল বলে। ওকে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো। এবং এই স্থির তড়িৎ বল কিসের কিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে এই বল দূরত্বের উপর নির্ভর করে, অর্থাৎ কতটা কাছে বস্তু দুটো নামানো আছে বা কতটা দূরে বস্তু দুটো নামানো আছে তার উপর নির্ভর করবে, এবং আধান যত বেশি বল তত বেশি, অর্থাৎ বস্তুটার মধ্যে আধান কত বেশি আছে, ঠিক আছে, সে ঋণাত্মক ঋণাত্মক হোক বা ধনাত্মক হোক তার উপরে কিন্তু নির্ভর করে বল তত বেশি হবে। তাহলে আশা করছি স্থির তড়িৎ বলটা কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কিছু প্রশ্ন বা সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করবে। এরপর আমরা নেক্সট পেজে চলে যাব,
আধান সৃষ্টি কিভাবে হয়? চার্জিং বাই ফ্রিকশন। কিভাবে আধান সৃষ্টি হয়? তোমাদের মনে একটা আসতে পারে যে আধানের কিভাবে সৃষ্টি হয়। ঘর্ষণের মাধ্যমে আধান সৃষ্টি হয়। চার্জ ইজ প্রডিউস বাই রাবিং। তাই তো, আধান সাধারণত ঘর্ষণের মাধ্যমে সৃষ্টি হয়। আমি এখানে তোমাদের দুটো উদাহরণ দিয়ে বোঝাবো যে কিভাবে তোমরা বলবে যে আম, আপনি তো মুখে বলছেন যে ঘর্ষণের মাধ্যমে আধান সৃষ্টি হয়, কিন্তু উদাহরণ না দিলে তোমরা তো বুঝতে পারবে না, তাই না? সেটা একটা প্রুফ দিতে হবে। অবশ্যই তোমরা সেটা নিজেরা করে দেখতে পারো, খুবই ইজি। ঠিক আছে, যে ঘর্ষণের ফলে কিন্তু আধানের সৃষ্টি হয়। যেমন 1 নম্বর উদাহরণ হচ্ছে কাচের দণ্ড, মানে একটা কাচের রড বলতে পারো বা কাচের দণ্ড, সেটাকে রেশম দিয়ে ঘষলে সেখানে ধনাত্মক আধান সৃষ্টি হবে। এবং ইবোনাইট দণ্ড কে পশম দিয়ে ঘষলে সেখানে কিন্তু ঋণাত্মক আধান সৃষ্টি হবে। বুঝতে পেরেছো? একটা হচ্ছে কাচের দণ্ডকে রেশম দিয়ে ঘষলে সেখানে ধনাত্মক আধান সৃষ্টি হবে, এবং ইবোনাইট দণ্ডকে যদি পশম দিয়ে ঘষি তাহলে সেখানে কিন্তু ঋণাত্মক আধান সৃষ্টি হবে। তোমরা কাচের দণ্ড দিয়ে রেশমকে ঘষতে পারবে, এটা খুব ইজি, তোমরা করে দেখতে পারো, যেখানে ধনাত্মক আধান কিন্তু সৃষ্টি হবে। ঠিক আছে, ওকে, তাহলে আধান কিভাবে সৃষ্টি হয় বুঝতে পারলে। এখানে তোমাদেরকে এতটুকুই শুধু মনে রাখতে হবে যে আধান সৃষ্টি হয় ঘর্ষণের ফলে। তাহলে আশা করছি বুঝে গেছো। ভেরি গুড। নেক্সট দেখি কি রয়েছে। পরিবাহী ও অপরিবাহী, কন্ডাক্টরস অ্যান্ড ইনসুলেটরস। তোমরা জানো পরিবাহী ও অপরিবাহী কথা দুটির অর্থ কি, বা এই শব্দ দুটির অর্থ কি তোমরা জানো? তাও আমি তোমাদেরকে মনে পড়িয়ে দেওয়ার জন্য আবারও একটু বলে দিচ্ছি। পরিবাহী মানে হচ্ছে যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে, ভালোভাবে তড়িৎ প্রবাহিত হতে পারে যার ভিতর দিয়ে, তাকেই বলা হচ্ছে পরিবাহী পদার্থ। যেমন কি, বা কন্ডাক্টরস, যেমন কি কি, তামা, লোহা, তাই না, কপার, আয়রন। ইংরেজিতে তামা লোহাকে কপার আয়রন বলা হয়ে থাকে। তো এটাই এখানে বলছে যে পরিবাহী তেলে পদার্থ কোনগুলি না, পরিবাহী পদার্থ হচ্ছে ওটাই যাদের ভেতর থেকে এই যে স্থির তড়িৎ বল পড়ছো, অর্থাৎ তড়িৎ কারেন্ট যার ভেতর দিয়ে পরিবাহিত হতে পারে, অর্থাৎ যেতে পারে, সহজ ভাষায় যেসব পদার্থের ভেতর দিয়ে কিন্তু তড়িৎ সহজেই যাতায়াত করতে পারে তাকে বলা হয় পরিবাহী পদার্থ বা কন্ডাক্টরস। উদাহরণগুলো বলে দিচ্ছে, তামা, লোহা, কপার, আয়রন। ঠিক আছে, এরপর হচ্ছে অপরিবাহী, প্লাস্টিক বা রাবার। অপরিবাহী মানে কি, পরিবাহী মানে জানলে যার ভেতর দিয়ে সহজভাবে তড়িৎ যাতায়াত করতে পারে, আর অপরিবাহী মানে হচ্ছে বা ইনসুলেটরস মানে হচ্ছে যার ভেতর দিয়ে তড়িৎ সহজে যাতায়াত করতে পারে না, বা বলতে গেলে পারেই না, সেই সব পদার্থকে বলা হয় অপরিবাহী। যেমন প্লাস্টিক, রাবার, এগুলো হচ্ছে অপরিবাহী পদার্থের উদাহরণ। ঠিক আছে, ইংরাজিগুলো লেখা আছে, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, আমার স্ক্রিন শেয়ারে লেখা রয়েছে, এখানে দেখো। এত প্লাস্টিক, রাবার, তাই না, বাংলাতেও লেখা আছে প্লাস্টিক, রাবার। তো অপরিবাহী পদার্থ হচ্ছে তারাই যাদের মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ যাতায়াত সহজে করতে পারে না, তাদেরকে বলা হয় অপরিবাহী পদার্থ বা ইনসুলেটরস। ঠিক আছে, উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবে। পরিবাহী পদার্থের উদাহরণ হচ্ছে তামা, লোহা, ঠিক আছে, ইংরেজিতে কপার, আয়রন। আর অপরিবাহী পদার্থের উদাহরণ হচ্ছে প্লাস্টিক, রাবার, ইনসুলেটর, যেগুলো হচ্ছে প্লাস্টিক, রাবার। আশা করছি তোমরা উদাহরণগুলো মনে রাখতে পারবে। নেক্সট পেজে আমরা দেখবো কি রয়েছে, দৈনন্দিন উদাহরণ, ডেইলি লাইফ এক্সাম্পলস। কোথায় কোথায় স্থির তড়িৎ এর ব্যবহার করা হয়? দৈনন্দিন জীবনে স্থির তড়িতের উদাহরণ বলছে, শীতকালে দরজার হাতলে হাত দিলে শক লাগা, এটাও কিন্তু একটা স্থির তড়িতের উদাহরণ। আর এখানে কি দিয়েছে, চুল ও চিরুনি। চিরুনি যদি তুমি, চুলে যদি চিরুনি আঁচড়ানোর পর ছোট 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 কাগজের টুকরো করো, এবং মাথায় ঘষার পর চিরুনিটাকে যদি তুমি কার কাছে নিয়ে যাও, সেই ছোট ছোট কাগজগুলোর কাছে নিয়ে যাও, তাহলে দেখতে পাবে, না ঠেকালে একদম কাছে নিয়ে গেলে তাহলে বুঝতে পারবে যে ওই ছোট ছোট কাগজের টুকরোগুলো অটোমেটিক উঠে নিজে নিজে চিরুনিতে লেগে যাচ্ছে। এটাও কিন্তু স্থির তড়িতের উদাহরণ। ঠিক আছে, তারপর বজ্রপাত, ঠিক আছে, বাজ পড়া, এটাও হচ্ছে স্থির তড়িতের উদাহরণ। তারপর টিভি স্ক্রিনে ধুলো লেগে থাকা,
ঠিক আছে, টিভির যে স্ক্রিন বা ল্যাপটপের স্ক্রিন বা যে কোনো ইলেকট্রিক ডিভাইসের যে স্ক্রিনগুলো হয়, সেই স্ক্রিনে কিন্তু ধুলো লেগে থাকে। ঠিক আছে, সেই ধুলো লেগে থাকাগুলো কিন্তু কি, সেটাও কিন্তু স্থির তড়িতের উদাহরণ। ঠিক আছে, তাহলে দৈনন্দিন উদাহরণ তোমরা আশা করছি বুঝতে পারলে। ওকে, তাহলে এতটাই অবধি কিন্তু তোমাদের এই টপিকে ক্লাসটা ছিল। এরপর আমি তোমাদের কয়েকটা এমসিকিউ প্রশ্ন জিজ্ঞাসা করে নেব। দেখো, এখানে প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, যেগুলো উত্তর তোমাদেরকে একটু দিতে হবে স্থির তড়িৎ বল ও আধান সম্পর্কে। দেখি কেমন কি উত্তর তোমরা দিতে পারছো। দেখো, 1 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, স্থির তড়িৎ কি? হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক? অপশন এ, প্রবাহমান তড়িৎ, ফ্লোয়িং ইলেকট্রিসিটি। অপশন বি, স্থির অবস্থার তড়িৎ, ইলেকট্রিসিটি অ্যাট রেস্ট। চৌম্বক শক্তি, ম্যাগনেটিক এনার্জি। অপশন ডি, তাপ শক্তি, হিট এনার্জি। বলো তো এই চারটের মধ্যে কোনটা হবে এর উত্তর? যে স্থির তড়িৎ কি? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। এটার উত্তর হবে অপশন বি, স্থির অবস্থার তড়িৎ, ইলেকট্রিসিটি অ্যাট রেস্ট। দেখি ঠিক হচ্ছে না ভুল। দেখো, একদম ঠিক। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য রয়েছে 2 নম্বর প্রশ্ন, একই ধরনের আধানের মধ্যে কি ঘটে? হোয়াট হ্যাপেন্স বিটুইন লাইক চার্জেস? অপশন এ, আকর্ষণ অ্যাট্রাকশন। অপশন বি, বিকর্ষণ রিপালশন। অপশন সি, কোনো বল নেই নো ফোর্স। অপশন ডি, গলন মেল্টিং। তাহলে একই ধরনের আধানের মধ্যে কি ঘটে তোমরা একটু বলার চেষ্টা করো। এই চারটের মধ্যে কোনটা হবে বলো। কোনটা উত্তর হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, না অপশন ডি? একই ধরনের আধানের মধ্যে কি ঘটে? আকর্ষণ ঘটে, না বিকর্ষণ ঘটে, কোনো বলই থাকে না, নাকি গলন ঘটে? বলো তো কোনটা ঘটে? এটার উত্তর হচ্ছে অপশন বি, বিকর্ষণ ঘটে একই ধরনের আধানের মধ্যে। দেখি ঠিক না ভুল। একদম ঠিক। দেখি, নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, ভিন্ন ধরনের আধানের মধ্যে কি ঘটে? হোয়াট হ্যাপেন্স বিটুইন আনলাইক চার্জেস? অপশন এ, বিকর্ষণ। অপশন বি, আকর্ষণ। অপশন সি, বিস্ফোরণ। অপশন ডি, তাপ সৃষ্টি। বলো তো কোনটা হবে এর উত্তর এই চারটের মধ্যে? এই চারটের মধ্যে এর উত্তর হবে অপশন বি, আকর্ষণ। ভিন্ন ধরনের আধানের মধ্যে কি ঘটে? না আকর্ষণ বা অ্যাট্রাকশন ঘটে। একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন দেখো, আধান সৃষ্টির সাধারণ পদ্ধতি কোনটি? কমন মেথড অফ চার্জিং ইজ ড্যাশ। অপশন এ, উত্তাপ। অপশন বি, আলো। অপশন সি, ঘর্ষণ। অপশন ডি, শব্দ। অপশন এ, হিটিং। অপশন বি, লাইট। অপশন সি, রাবিং। অপশন ডি, সাউন্ড। বলো তো কোনটা হবে এর উত্তর? চট করে বলো। অপশন এ, অপশন বি, অপশন সি, নাকি অপশন ডি? আধান সৃষ্টির সাধারণ পদ্ধতি কোনটি? তো এটার উত্তর হবে অপশন সি, ঘর্ষণ। আধান সৃষ্টির সাধারণ পদ্ধতি হলো ঘর্ষণ, রাবিং। তোমাদেরকে পড়ালাম, দেখি ঠিক হচ্ছে না ভুল। একদম ঠিক। 5 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি অপরিবাহী? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনসুলেটর? অপশন এ, তামা, কপার। অপশন বি, লোহা আয়রন।
অপশন সি অ্যালুমিনিয়াম, অপশন ডি প্লাস্টিক। বলো তো এই চারটের মধ্যে কোনটা অপরিবাহী, তড়িতের কোনটা অপরিবাহী, বলো তো, দেখি কেমন পারছো তোমরা। তো এটার উত্তর হবে অপশন ডি প্লাস্টিক। দেখি ঠিক হচ্ছে না ভুল? একদম ঠিক। শেষ প্রশ্ন তোমাদের জন্য, বজ্রপাত কোন তড়িতের উদাহরণ? লাইটনিং ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। অপশন এ প্রবাহমান তড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। অপশন বি স্থির তড়িৎ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। অপশন সি চৌম্বক তড়িৎ, ম্যাগনেটিক ইলেকট্রিসিটি। অপশন ডি তাপ তড়িৎ, থার্মাল ইলেকট্রিসিটি। বলতো কোনটা হবে এর উত্তর? বজ্রপাত কোন তড়িতের উদাহরণ? বলো, অপশন এ, অপশন বি, অপশন সি, না অপশন ডি? এটার উত্তর হবে অপশন বি, স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটির উদাহরণ হচ্ছে বজ্রপাত। একদম ঠিক। দেখি আনসার গুলো একটু দেখে নি, তোমরা কোনটার কি ঠিক উত্তর দিয়েছো তো। দেখো একদম প্রত্যেকটা উত্তর কিন্তু তোমরা সঠিক দিয়েছো, দেখে নাও একবার। একদম ঠিক। তাহলে আশা করছি তোমরা ওয়ার্ডওয়াল অ্যাক্টিভিটি গুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে, ভেরি গুড। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। এরপর আমরা কি করব? এরপর আমরা করব ডিকটেশন। তোমরা জানো ডিকটেশন কি? শ্রুতি লিখন, তাই না? প্রত্যেকদিন তোমরা করো। কেমন ভাবে করতে হয় তোমরা সেটাও জানো। তো এখানে তোমরা একটু দেখে না, প্রথমে আমি একটু বলে দিয়েছি কি করতে হবে। প্রথমেই তোমাদেরকে নিজে নিজের খাতাতে নিজে নিজের নাম লিখতে হবে। এভাবে নেম দিয়ে হাইফেন দিয়ে নিজে নিজের নাম লিখবে। তারপর নিজে নিজের রোল নাম্বার লিখবে। তারপরে গ্রেড মানে ক্লাসে কোন ক্লাসে পড়ো সেটা লিখবে, এবং ক্লাসের পাশে তোমরা ক্লাস 8-এ পড়ো, তার পাশে সেকশন লিখবে, এ সেকশন না বি সেকশন না সি সেকশন কোনটা সেটা লিখবে। এবং 1 2 3 4 5 করে সিরিয়াল নাম্বার গুলো লিখবে। ঠিক আছে, 1 ডট 2 ডট 3 ডট এভাবে লিখবে 5 অব্দি। কারণ আমরা 5টা করি প্রত্যেক দিন, কি করি, ডিকটেশন করি। আমি বাংলাতেও বলবো ইংরেজিতেও বলবো। ঠিক আছে, তাহলে বলছি, লেখো। 1 নম্বর লেখো ইংরেজিতে ইলেকট্রোস্ট্যাটিক্স, বাংলায় স্থির তড়িৎ। ইংরেজিতে ইলেকট্রোস্ট্যাটিক্স, বাংলায় স্থির তড়িৎ। ইংরেজিতে ইলেকট্রোস্ট্যাটিক, সরি, ইলেকট্রোস্ট্যাটিক্স, বাংলায় স্থির তড়িৎ। আশা করছি 1 নম্বরটা হয়ে গেছে। 2 নম্বরটা লেখো ইলেকট্রিক চার্জ, বাংলায় তড়িৎ আধান। ইংরেজিতে ইলেকট্রিক চার্জ, বাংলায় তড়িৎ আধান। ইংরেজিতে ইলেকট্রিক চার্জ, বাংলায় তড়িৎ আধান। 3 নম্বর লেখো ইংরেজিতে অ্যাট্রাকশন, বাংলায় আকর্ষণ। ইংরেজিতে অ্যাট্রাকশন, বাংলায় আকর্ষণ। ইংরেজিতে অ্যাট্রাকশন, বাংলায় আকর্ষণ। 4 নম্বর লেখো ইংরেজিতে রিপালশন, বাংলায় বিকর্ষণ। ইংরেজিতে রিপালশন, বাংলায় বিকর্ষণ। ইংরেজিতে রিপালশন, বাংলায় বিকর্ষণ। 5 নম্বরটা লেখো ইংরেজিতে কন্ডাক্টর, বাংলায় পরিবাহী। ইংরেজিতে কন্ডাক্টর, বাংলায় পরিবাহী। ইংরেজিতে কন্ডাক্টর, বাংলায় পরিবাহী। তাহলে আশা করছি তোমরা 5টাতে 5টায় ডিকটেশন লিখে ফেলেছো। তোমাদেরকে কি করতে হবে, এরপর টিচার্সদের বলতে হবে তোমাদের খাতাগুলো ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেওয়ার জন্য। ওকে, তাহলে আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো।
তাহলে আজকে ক্লাস এতটাই অবধি। কোনো অসুবিধা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। থ্যাংক ইউ। জয় বিদ্যা শক্তি, জয় ভারত, জয় হিন্দ।